স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই ইউপি নির্বাচনের খবর। একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো 9টি পৌরসভা ও 6টি জেলার 160টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। চলছে ভোট গণনা। নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সারা দেশের 9টি পৌরসভা ও 6টি জেলার 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন স্থানে স্বাভাবিক ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম নামে একজন নিহত হন, আরও 7 জন গুলিবিদ্ধ হন। কুতুবদিয়া বড়খোপ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আব্দুল হালিম নামে একজন নিহত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন একজন, আহত হয়েছে আরও 7 জন। সকালে সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। বেলা 2:30টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। আমাকে 2 বার অ্যাটাক করা হয়েছে, আমার সিভ এজেন্টকে অ্যাটাক করা হয়েছে, আমার সিভ এজেন্টকে মারছে, আমারও পাঞ্জাবি রেঞ্জে সব ছিঁড়ে ফেলছে। পরে আমরা নিজেরা দেখছেন যে এটা সুস্থ নির্বাচন হবে না, তাই আমি বর্জন করছি। খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নোয়াখালীর বেশ কয়েকটি ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে চেয়ারম্যান প্রার্থীরা। ফেনীর সোনাগাজী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হয়। ভোটারদের অভিযোগ ধীর গতির কারণে দীর্ঘ 3 ঘন্টায় অপেক্ষা করে ভোট দিতে হয়েছে। আমাদের ভোট দেওয়ার অধিকার কিন্তু আমাদেরকে দিতেছে না। সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়েছি 10টা পর্যন্ত। এই ধাপে 149টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। বাকি 11 ইউনিয়ন পরিষদে ভোট হয় ইভিএমে। এছাড়া 9টি পৌরসভার ভোটও হয় ইভিএমে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। নির্বাচনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সন্দ্বীপে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এর আগের সময়টিতেও কিন্তু সেখানকার সন্দ্বীপের ভোট কেন্দ্রের তথ্য জানিয়েছেন, তো কেমন দেখলেন সারাদিন নির্বাচনী পরিবেশ কেমন ছিল, প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে সন্দ্বীপ বলতে যে 119টি কেন্দ্র রয়েছে এই সন্দ্বীপে। এই কেন্দ্রে যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রে কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচন শুরুতে কিন্তু আসলে আমরা দেখেছি খুব একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর পরপর বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। সব মিলিয়ে বলা যায়, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে 4টা বাজার সাথে সাথে। ভোট গণনা শুরু হবে একটু পরে। আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি ভোট গণনার যে প্রস্তুতি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। ভোট গণনার জন্য একেবারে প্রিসাইডিং কর্মকর্তা তারা ভোট গণনার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একটু পরে কিন্তু আসলে যে ভোট গণনার একেবারে তারা শুরু করবে। সব মিলিয়ে যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে কিন্তু আসলে এই পর্যন্ত 50 থেকে 60% ভোট কাস্ট হয়েছে বলে তারা মনে করছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি খুব একটা বেশি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেভাবে কিন্তু আসলে সেই উপস্থিতি কিন্তু আমরা খুব একটা কম দেখেছি। কারণ হলো যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, গোলাগুলির ঘটনা ঘটেছে, আহত হয়েছে সন্দ্বীপে। এই পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি এসেছে 10 জন মতো আহত হয়েছে, এর মধ্যে 4 জন কিন্তু মেডিকেলে ভর্তি আছে। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভোট গণনার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি।
আপনি অবশ্যই যে ভোট একটু পরে তারা ভোট গণনা শুরু হবে, এখানে যারা কিন্তু আসলে পোলিং আছেন এবং প্রিসাইডিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আসলে এই জায়গায় এসে কিন্তু অপেক্ষা করছেন। কিন্তু আসলে যে নির্বাচনের যে পরিবেশ কিন্তু আসলে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কিন্তু অপ্রীতিকর যেভাবে কিন্তু আসলে ঘটনা হওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু সন্দ্বীপে এরকম ঘটনা কিন্তু আমরা দেখি না। আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত তারা খুব একটা সতর্ক অবস্থানে আছেন। ফলাফল ঘোষণা হলে কে বিজয় হবে, কে বিজয়ের মুকুট পড়বে, আমরা পরবর্তী সময়ে কিন্তু আমরা বলতে পারবো। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে খুলনাতে শাহিনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমন চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, সেখানকার নির্বাচনের আজকে সর্বশেষ জানিয়েছেন। খুলনাতে দুটি ইউনিয়নে সহিংস ঘটনা ঘটেছে। একটি হলো দিঘুলিয়ার বারাকপুর ইউনিয়নে, সেখানে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ককটেল বিস্ফোরণ এবং গুলির বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন, থানা পুলিশ এই ঘটনাস্থল থেকে 7টি ককটেল উদ্ধার করেছে। পাশাপাশি কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান আছেন এবং তিনি প্রার্থীও, তার সমর্থকদেরকে মারধরের অভিযোগ আনা হয়েছে একটি কেন্দ্রে, এবং সেখান থেকে তার সেই লোকজনকে তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই দুটি ঘটনা ছাড়া খুলনার 34টি ইউনিয়নে যে ভোট হয়েছে, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং চোখে পড়ার বিষয় সেটি হচ্ছে যে নারী ভোটারদের উপস্থিতি ছিল সেটি চোখে পড়ার মতো। এবং আমরা যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে আমাদের, এবং সংখ্যায় বেশি ছিল। পাশাপাশি বয়স্ক ভোটার যারা আছেন তারা কিন্তু ভোট দিতে এবার কেন্দ্রে এসেছেন। আপনি জানেন যে খুলনায় বৈরী আবহাওয়া ছিল, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি উপেক্ষা করে, পানি উপেক্ষা করে ভোটাররা কিন্তু কেন্দ্রে পৌঁছেছে এবং ভোট দিয়েছে তার পছন্দের প্রার্থী। অধিকাংশ ভোটারই বলছেন যে তারা নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে ভোটটা দিতে পেরেছেন। এই জন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি যশোরে সহকর্মী রিপনের কাছে। রিপন। শঙ্করপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি যে ভোট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সামনে একটু জটলা রয়েছে। তো এই যে কেন্দ্রটি রয়েছে, এখানে 2417 ভোট ছিল, তার ভিতরে 35% ভোট কাস্ট হয়েছে, এমনটি জানিয়েছে প্রিসাইডিং অফিসার। আর এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর ফারাজি তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বেলা 1টার দিকে, এমনটি আমরা জানছি। তবে তিনি যে অভিযোগগুলো করছেন যে কেন্দ্রে প্রিসাইডিং যে অফিসার রয়েছে তাদের ঢুকতে দিচ্ছে না, এমন কিছু অভিযোগ রয়েছে। বাইরে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী রয়েছে, প্রার্থীদের সমর্থকদের খানিকটা উল্লাস আমরা লক্ষ্য করছি। তারা ভোট জয় যে উল্লাস, সেই উল্লাসটি আমরা কত দেখছি। প্রথমবারের মতো আপনি জানেন যে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা এটি দেখছি যে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন। আমরা একটু, যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখছি তো আপনি বিভিন্ন এলাকা ঘুরছেন, কতটুকু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত যে দায়িত্ব, র‍্যাব 6 খুলনা সেটি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে তদারকি করেছে, নির্মমভাবে সেটা নিশ্চিত করেছে। এবং আমরা খুব বিশ্বাস করি যে র‍্যাব 6-এর যে আমাদের এখানে তৎপরতা, সেই তৎপরতার কারণে ইনশাআল্লাহ খুব সুষ্ঠুভাবে নির্বাচনটাই সম্পন্ন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন যে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী ফেনী রতন সেখানকার খবর জানবো। রতন। রিপন, আপনাকে ধন্যবাদ। আমি জানাবো যে ফেনীর সোনাগাজী পৌরসভার নির্বাচনী সর্বশেষ
কঠোর নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বেষ্টনীর মধ্যে দিয়ে আসলে সোনাগাজী পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। যেহেতু ইভিএম এই ভোট গ্রহণ হয়েছে, আমরা হয়তো স্বল্প সময়ের মধ্যে ফলাফল জানতে পারবো। রিপন, আপনি জানিয়ে রাখি যে এখানে সকাল থেকে যে টিপটিপ বৃষ্টির মাঝেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এইখানে 15,983 জন ভোটারের মধ্যেই পুরুষের ভোটারদের সংখ্যা বেশি থাকলেও কিন্তু আমরা নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তবে এখানে যেরকম সুষ্ঠু ভোট হয়ে যে সংখ্যা ছিল, সহিংসতা ছাড়া কিন্তু এখানে ভোট গ্রহণ হয়েছে। তো ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল যেন সহিংসতা এড়াতে। তবে অভিযোগের কিন্তু কমতি ছিল না। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু তাদের বিভিন্ন অনিয়ম নিয়ে অভিযোগ করেছেন। তবে একজন এখানে সরকার দলীয় আওয়ামী প্রার্থী নৌকা প্রতীকের যে প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন একটি আইনশৃঙ্খলা ব্যাপক আইনশৃঙ্খলার কারণ তিনি বলেছেন, অভিমত ব্যক্ত করেছেন যে এত পরিমাণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতি ছিল যে তার ভোটাররা রীতিমতো কেন্দ্রে আসতে পারেননি। যে এই ছিল আমার কাছে সোনাগাজীর পৌরসভা নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে বুলেটিনে হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানাতে পারবো। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকবার জন্য। আমাদের সহকর্মীরা ইউপি নির্বাচনের খবর জানাচ্ছিলেন, যথাক্রমে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে নয়ন বড়ুয়া জয়, খুলনা থেকে শামসুজ্জামান শাহিন, যশোর থেকে রিপন হোসেন এবং ফেনী থেকে নজির আহমেদ রতন। কুমিল্লা ৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন। সংশ্লিষ্টরা জানান, ৩ বৈধ প্রার্থীর ২ জন মনোনয়ন প্রত্যাহার করে নেয় ৭ অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। যেহেতু গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, এ কারণে আজ একমাত্র প্রার্থী ডক্টর প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার দুদিন পর শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। কুমিল্লা ৭ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করিয়েছি। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখর থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিপুল শিক্ষার্থীর আবাসন সুবিধার চাপ সামলাতে বড় ভূমিকা রাখে হলগুলো। তবে এবার হল বন্ধ রেখেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তবে এবার আবাসিক হলগুলো খোলা থাকছে না পরীক্ষার সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট মিলে আসন সংখ্যা ৪,১৭৩। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১,১৬,০০০-এর কিছু বেশি শিক্ষার্থী। হলগুলো খোলা না থাকায় ভর্তি ইচ্ছু ও অভিভাবকদের আবাসন নিয়ে শিক্ষকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। যদি হল বন্ধ রেখে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়, তবে আমি মনে করি যে একদিকে যেমন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বাসস্থান সংকুলানে একটি চাপ সৃষ্টি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে হল খুলে দিতে গেলে পরে যে আমাদের যে প্রস্তুতিগুলো প্রয়োজন, সেই প্রস্তুতিটি আসলে গ্রহণ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। পরীক্ষার সময় হলগুলো খোলা না থাকায় চাপ বাড়বে মেস আবাসিক হোটেলগুলোতে। তবে চাপ সামলাতে সহযোগিতার কথা জানিয়েছে মেস মালিক সমিতি। আমাদেরকে অবশ্য ভিসিরা চিঠি দিয়েছিল, প্রক্টর সাহেব চিঠি অনুসারে আমরা গেলাম। তো আমাদেরকে বললো, তো আমি বলছি যে আপনারা আমাদের ম্যাচে যায় যতটুকু পারেন, ফাঁকা থাকলে আমরা কিচ্ছু বলবো না। আবাসিক শিক্ষার্থীদের থাকার উপযোগী করতে হলগুলোর সংস্কার কাজ চলছে। মানবিক দিক হলেও নিজেদের শিক্ষার্থীদের আগে বাইরের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া সম্ভব নয় বলছেন উপ উপাচার্য। অলরেডি হলে তারা থাকে,
তাদেরই কিন্তু এই মুহূর্তে সব কিছু মান্য করার জন্য তাদের বাইরে থেকে পরীক্ষা দিতে হচ্ছে। তাদের বঞ্চিত করে আমরা আগে বাইরের ছাত্রদের তো সুযোগ করে দিতে পারি না। হল না খুললেও পরিস্থিতি মোকাবেলায় নগরীর মেস ও আবাসিক হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যাও কমানো হয়েছে, ফলে আবাসন সংকট হবে না বলছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। 92% শিক্ষার্থীর টিকা নেওয়া শেষ। হল শ্রেণীকক্ষ পরিষ্কার করে প্রস্তুত করা হচ্ছে। তারিখ নির্ধারণ করা না হলেও খুলে দেওয়ার সব প্রস্তুতি নিচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। হল খুলে দেওয়ার পর অতিরিক্ত ক্লাস নিয়ে 1.5 বছরের জট কাটিয়ে ওঠারও পরিকল্পনা হাতে নিচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণীতে শেষ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে 12 সেপ্টেম্বর থেকে। খুলে দেওয়ার জন্য প্রস্তুত কেন্দ্রীয় লাইব্রেরি। পরিচ্ছন্নতার কাজ চলছে আবাসিক হলগুলোর বাইরে। তবে হলগুলো বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেসগুলোতে চরম কষ্টে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। বাইরে থেকে পড়াশোনা করা সম্ভব না, এরকম অস্বাস্থ্যকর একসাথে গাদাগাদি করে পড়াশোনারও প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের সেরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না, এখানে লোকালয় একটু অস্বাস্থ্যকর। বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে জন্য আমাদের এই যে স্বাস্থ্যকেন্দ্রে যেন তাদেরকে টিকাগুলো দ্রুত দেওয়া হয় এবং দ্রুত যেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের 15,384 শিক্ষার্থীর 92%ই করোনার টিকা নিয়ে ফেলেছেন। ক্যাম্পাস খুলে দেওয়ার কয়েকদিন আগেই তাদের হলে তোলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এবং যেদিনই আমরা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের জন্য খুলে দেই না কেন, তার কিন্তু 2 দিন 3 দিন 5 দিন আগে কিন্তু আমরা আগে হলে উঠায় দেব ছেলে মেয়েদের, যারা বৈধ টিকা যারা টিকা দিয়েছে, বৈধ কাগজপত্রধারী, এ সমস্ত ছেলে মেয়েদের কিন্তু আমরা হলে উঠিয়ে দিই। 1.5 বছরের শিক্ষা জট কাটাতে প্রতি বছরের নিয়মিত পাঠদানের সঙ্গে আরও 4 মাসের অতিরিক্ত পাঠদানের পরিকল্পনা করছেন শিক্ষকরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরও খবর নিয়ে ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। এবারে করোনা আপডেট। গেল 1 মাস ধরেই সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী। শনাক্তের হার কম হওয়ায় হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 19 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে 1, সাতক্ষীরায় 4, কুষ্টিয়ায় 1 ও খুলনায় 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালের বাবুগঞ্জে বাড়ছে আড়িয়াল খাঁ নদের ভাঙন। কয়েক বছরে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। অন্যের জমিতে আশ্রয় নিলেও সেখানেও আছে ভাঙনের আতঙ্ক। নতুন করে নদের গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় 6 গ্রামের মানুষ। ভাঙন প্রতিরোধে আবেদন করলেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরের উপজেলা বাবুগঞ্জের লোহালিয়া গ্রাম। এর গা ঘেঁষে বয়ে চলা আড়িয়াল খাঁ নদ এখন আতঙ্কের নাম গ্রামবাসীর জন্য। গেল কয়েক বছরে চলমান ভাঙনে নিঃস্ব হয়েছে লোহালিয়ার অনেক পরিবার। তাদের আশ্রয় এখন অন্যের জমি কিংবা রাস্তার ধারে। 1-1.5 মাস ধরে ভাঙতেছে এবছর, আর প্রত্যেক বছরই ভাঙে। এই কিছুদিন ঘর উঠেছি এই গড় নদীর সাইডে, এরপর আবার এই ভাঙছে বরাবর এখন এই উঠেছি। কোন সময় ভাঙ্গে লইয়া যায় আর কোনো নির্কারণ নাই, আমার ঘুম নিদ্রে নাই। লোহালিয়ার মতো সিংহের কাঠে গাজীপুর, ভবানীপুর, রফিয়াদি ও আরজি কালিকাপুর গ্রামও হুমকিতে। এভাবে চললে একসময় মানচিত্র থেকে গ্রামগুলো হারানোর শঙ্কা রয়েছে। এজন্য এখনই ভাঙন রোধে উদ্যোগের আহ্বান স্থানীয়দের। নদী যেন না ভাঙে এই যে চাই, যা আমরা থাকতে পারি। এমপি মহোদয় তার কাছে বারবার আপত্তি করা সত্ত্বেও আমরা আজ পর্যন্ত এর কোনো ফলসূত্র পাইনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ নিয়ে আবেদন করেও কোনো সাড়া না পাওয়ার দাবি করেছেন। আমরা এই বাঙ্গলকবুত এলাকার জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা বারবার অবহিত করেছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন পুরোপুরি কোনো ব্যবস্থা নেয়নি। পানি উন্নয়ন বোর্ড নদের ভাঙন রোধে একটি বড় প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পানি সম্পদ প্রতিমন্ত্রী ইতিপূর্বে এই সমস্ত জায়গা ভিজিট করেছেন এবং আমাদেরকে একটি প্রকল্প প্রণয়নের নির্দেশনা প্রদান করেছেন। সেই অনুযায়ী আমরা
প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করেছি। চলতি বর্ষায় বাবুগঞ্জের আড়িয়াল খার ভাঙনে সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। কাঠ ও বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বগুড়ার 3 উপজেলার প্রায় 20,000 মানুষ। সেতুর অভাবে 10 বছরেরও বেশি সময় ধরে দুর্ভোগ সঙ্গী করে চলাচল তাদের। সেতু নির্মাণের নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে সুখদহ নদীর উপর সেতু নির্মাণ হয়নি। নিজস্ব অর্থায়নে তৈরি কাঠের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে স্থানীয়রা চলাচল করছে। শিবগঞ্জের মহাস্থানগড় এলাকায় অনন্তবালা গ্রামে করতোয়া নদী ও সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়নে মরা বাঙালি নদীর উপরও নেই কোনো সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় 10 মিনিটের পথ 1 ঘন্টা ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে একদিকে সময়, অন্যদিকে অর্থের অপচয় হয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয় স্বজনদের। কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। আজ 10 বছর হলে আমরা এখান দিয়ে পারাপারে ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে মানে দিনই শেষ হয়। বোধহয় ভ্যান নিয়ে গেলে একটা ইচ্ছার ব্যাপার, আমার খুব কষ্ট হয়, আমাকে ধান ধুন আনতে খুবই কষ্ট হয়। একাধিকবার সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিভিন্নভাবে জরিপ করলাম, সবাই আশ্বস্ত করে, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আজ পর্যন্ত এই ব্রিজের কেউ কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করে নাই। এই বৃষ্টি হলে এই এলাকার হাজার হাজার মানুষ এখানে পারাপার হতে পারবে। এই এলাকার কৃষি দ্রব্য সহজেই গন্তব্যে পৌঁছতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদন পেলেই গাবতলীর সুখদহ নদীর উপর সেতু নির্মাণ করা হবে। অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। গাবতলী উপজেলাধীন সুখদহ নদীর উপর নাটসি ব্রিজ নির্মাণের জন্য এলজিডির আওতায় অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পে প্রস্তাব করা আছে। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ব্রিজটি নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সেতু নির্মাণে পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোববার নিউজ 24 টেলিভিশনে প্রচারিত ব্যাটারি চালিত অটো রিকশা ঘিরে চাঁদাবাজি সংক্রান্ত বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের একটি অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকার মিরপুর পল্লবী থানা যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী আটু। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করা হয়েছে। অটোরিকশা চাঁদাবাজির সাথে তিনি সম্পৃক্ত নন। এ বিষয়ে নিউজ 24-এর প্রতিবেদক জানান, ভুক্তভোগী রিকশা চালকদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার্থীদের সাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মানিকখালী টেকনিক্যাল ইনস্টিটিউটে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছাত্রছাত্রীদের মাঝে তিনি 30টি বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে 20টি হুইল চেয়ার বিতরণ করেন। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নেত্রকোনার পূর্বথলা সড়কে ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এ সড়কের এই অবস্থা হয়েছে। আবার দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকায় দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। অবশ্য ধসে যাওয়া অংশ ফের মেরামতের আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগ। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের 24 সেপ্টেম্বর পূর্বধলা থেকে নেত্রকোনা পর্যন্ত 15 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 2022 সালের 30 জুন এই সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সড়কের 40% কাজ শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই পূর্বধলা সড়কের নারায়ণদহের অংশে ধস দেখা দিয়েছে।
আবার বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে খানাখন্দে পরিণত হয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই সড়কের এই অবস্থা হয়েছে। আর কাজে ধীরগতির ফলে দুর্ভোগে পড়েছেন এই পথের চলাচলকারীরা। রাস্তার কাজগুলা ভালো হইতেছে না, খুব খারাপ কাজ হইতেছে। মাটি না বসানোর কারণে এই ব্লকগুলা এরকম ডলিয়া পড়তেছে। এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ধসে যাওয়া স্থান পুনরায় মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পানি সিচু ব্লকের নিচ দিয়ে প্রবেশ করার ফলে কিছু জায়গায় অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেহেতু মাইনর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা পানি কমে গেলে পুনরায় নতুন করে সেটিং করে দেবো। গুণগত মান ঠিক রেখেই নেত্রকোনার পূর্ব ধলা সড়কের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করবে সংশ্লিষ্টরা, এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নেই। ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে অফিসের কাজ। ধসে পড়েছে ভবনের দেওয়াল ও ছাদের অংশবিশেষ। একটু বৃষ্টি হলেই ভবনের ভেতরে পানি ঢুকে যাচ্ছে। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় কর্মকর্তা কর্মচারীরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউনিয়ন ভূমি অফিসের 1962 সালে নির্মাণ করা হয় ইউনিয়ন পরিষদের এই ভবনটি। বর্তমানে এটি একেবারেই জরাজীর্ণ। অফিস কক্ষের দেয়াল ও ছাদ ফেটে গেছে। মাত্র কদিন আগেও নায়েবের কক্ষের ফ্যান খুলে পড়ে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই অফিসে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। কিছুদিন আগে এই ফ্যানটা খুলে পড়েছে নিচে, ব্যাংকের সামনে কাছে গায়ে পড়েনি, পড়লে তো আমরা মারা যেতাম। দেয়াল ওয়াল ফেটে গেছে, জানলা দিয়ে পানি পড়ে, ছাদ দিয়ে পানি পড়ে, কাগজপাতি সমস্যা সব নষ্ট হয়ে যাচ্ছে। সেবাগ্রহীতারা বলছেন জরাজীর্ণ এই ভবনের যে অবস্থা তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা এখানে কাজে আসছি, এই বিল্ডিং এর ভিতরে বসতেই ভয় লাগে। টোটাল বিল্ডিংটা ফাটে গেছে, ফাটল ধরে গেছে। সেদিন বাস দিয়ে ঠেকলো ধরে রাখা হয়েছে, বাস মাথা পর্যন্ত নামবে। ভবনের এই ভয়াবহ পরিস্থিতির কারণে অফিসের রেকর্ডপত্র সংরক্ষণ সহ জরুরি কাজ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানালেন এই ভূমি কর্মকর্তা। বর্ষার সময় পানি পড়ে, রেকর্ডপত্র সংরক্ষণ করা খুব অসুবিধা হয়ে যায়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা যোগাযোগ করেছি। মনিরামপুরের গুরুত্বপূর্ণ এই ভূমি অফিসটি দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি নিউজ 24 দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।